তারপরে কোনো মতে ওই মহিলার হাত ছাড়িয়ে ছুটতে ছুটতে আমি বাথরুম থেকে বার হয়ে আসি। স্বাগত, স্বাগত, তুই আমাকে বাঁচা, আমি আর এখানে থাকতে চাই না। শান্ত হও গায়ত্রী, আমার মনে হয় তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না না, আমার কোথাও ভুল হচ্ছে না। তুই তুই এক্ষুনি একবার ডিকস্টার সাহেবকে ব্যাপারটা জানা। এত রাতে? না না, এত রাতে বিরক্ত করে কাউকে লাভ নেই। তার থেকে বরং তুমি আজ রাতটুকু আমার ঘরেই গিয়ে শো, আমি না হয় বাইরে শুয়ে কোথাও কাটিয়ে দিচ্ছি। না 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 না, তা কি করে হয়? এই ঠান্ডায় তুই বাইরে কোথায় শুবি? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। গায়ত্রীদিকে অনেক কষ্টে রাজি করালাম, আমি আর কি করব, ভাবলাম সিঁড়িতে বসেই রাতটা কাটিয়ে দিই। শরীর ক্লান্ত ছিলই, তাই বসার সঙ্গে সঙ্গে চোখটা জুড়িয়ে এলো। ঠিক তখনই একটা শব্দে ঘুম ভেঙে গেল। দেখতে পেলাম চোখের সামনে দিয়ে একটা প্রজ্বলিত আলো যেন মিলিয়ে গেল কোথায়। এতটাই ক্লান্ত ছিলাম, মনে মনে ভাবলাম যা দেখলাম তা বুঝি স্বপ্ন। আবার যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে। দেখি বলহরিদা গায়ত্রীদি দাঁড়িয়ে আছে আমার সামনে। বাবু এখানে কি করছেন? আর বলবেন না, কাল রাতে বাথরুমে সে কি কাণ্ড! কি কাণ্ড দিদিমণি? আরে কিছু না, ওই অন্ধকারে গায়ত্রীদি কি দেখতে কি দেখেছে। ছাড়ো না গায়ত্রীদি, এতদিন বাদে সবাই একসঙ্গে ঘুরতে এসেছি, এইসব জানাজানি হলে আবার সবার মধ্যে প্যানিক কাজ করবে। উফ, স্বাগত, তুই পারিস ও বাবা। গায়ত্রীদি, স্বাগত। ওদিকে অর্ঘ আবার ডাকছে কেন? বাড়ির সামনের একদিকটা বেশ ফাঁকা, সেই ফাঁকা জায়গায় বেড়া দিয়ে ঘেরা একটা সাদা রঙের বেদি। সেই বেদির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ঘ। এটা কি? বাবু এটা সমাধি। এই কার সমাধি? মানে জানি না বাবু, এটা অনেক আগে থেকেই ছিল, আমার এই বাড়িতে আসার আগে থেকেই। আচ্ছা যাই হোক বাপু, এখন চলো এখান থেকে। আমরা সবাই জায়গাটা ছেড়ে চলেই যাচ্ছিলাম, হঠাৎ অর্পিতার কথা খেয়াল পড়লো। আরে অর্পিতা কোথায় গেল? গায়ত্রীদি কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়েছিল সেই সমাধির দিকে। তাই তো, সকাল থেকে অর্পিতাকে তো দেখতেই পাচ্ছি না। দাঁড়া দাঁড়া, আচ্ছা ওখানে ওটা কি? বুকটা কেঁপে উঠলো, তড়িঘড়ি আমরা ছুটলাম। সমাধির পিছনের ঝোপে অর্পিতা অচৈতন্য হয়ে পড়ে আছে। এরপর বেলার দিকে ডাক্তারবাবু এসেছিল। মেজর কিছু প্রবলেম নয়, আজকের দিনটুকু শুধু রেস্ট নিতে হবে। অর্পিতার জ্ঞান ফিরলে আধো গলায় ঘটনাটা বললেন। জানিস তো, ওখানে দাঁড়িয়ে আমি ব্রাশ করছিলাম, হঠাৎ মনে হলো কে যেন পেছন থেকে সজোরে ধাক্কা দিল। আমি আমি ছিটকে পড়লাম। আমি কি বলেছিলাম? এবার মিলল তো? আজও ভুতুরে বাড়ি তো? না না, এ ঠিক নয়। কিছুই না জেনে শুনে এই বাড়িকে ভুতুরে বাড়ি বলে দিলেন বাবু। কথাটা বলহরিদা বলল। এই নেন স্যালাইন জল, উঠে খান। প্রথমে গায়ত্রী দি, তারপর আমি, এর পরেও কি আর কিছু বাকি আছে? এই বাড়ির যেখানে সেখানে ঘুরলে তো এসব হবেই। আচ্ছা ছাড়ুন এসব কথা, আপনারা তো বের হবেননি, কি খাবেন কন? হ্যাঁ, এটাই আসল কথা। ভালো করে কষিয়ে মাটন বানাও তো। ধুর বাবা, এর খালি খাওয়া আর খাওয়া। ওদিকে যারা গেস্ট হাউসে আছে সবাই মনে হয় ঘুরতে বেরিয়ে গেছে, আমাদের আর যাওয়া হলো না রে। আরে চাপ নিচ্ছ কেন গায়ত্রীদি? কালকে না হয় পুরো পলাশপুরটা ঘোরা যাবে। আজ অর্পিতা ফিট হয়নি। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলাম। অর্ঘ ছিল সেই ঘরে। বেমক্কাও বললে, এই স্বাগত, ওটা কি? কারোর ছবি আবার কি? এই কাপড় দিয়ে ঢাকা কেন? এই দেখি তো কি আছে। আরে আরে কি করছিস? না জেনে হাত দিচ্ছিস কেন? অর্ঘ এক টানে বড় ছবিটার ওপর থেকে কাপড়টা রীতিমতো সজোরে টান দিয়ে সরিয়ে নিল। দেখলাম একটা মহিলার ছবি, বিদেশিনী, বয়স অল্প। ছবির মেয়েটার মুখে কেমন যেন একটা রহস্য লুকিয়ে আছে, যেন অনেক দিনের একটা চাপা কষ্টর সারা মুখ জুড়ে। এবার শান্তি হয়েছে নাকি এই মেমকে বিয়ে করতে চাস? বাজে বকিস না তো, সব কিছুতেই আর কি। ইয়ার্কির কি হলো? আমার তো মনে হয় এ বাড়িতে কোনো শাকচুন্নি কিংবা মেম পেতনির বাস। ব্যাপারটা বেশ মজার কিন্তু। চুপ কর, বলহরিদা আসছে মনে হয়। কাপড়টা চাপা দিয়ে সরে যা। সন্ধেবেলা ঘরেই ছিলাম, আজও লোডশেডিং। জানলা দিয়ে আশপাশের প্রকৃতিতে একটু নজর রাখছিলাম। কেমন করে জ্যোৎস্নার নীলচে আলো ছড়িয়ে পড়েছে গোটা পলাশপুরের পাহাড়ের গায়ে, আর জঙ্গলগুলোকেও আলোকিত করে তুলেছে সেই মায়াবী আলোয়। আচম্বিতে একটা খসখস আওয়াজে চমকে উঠলাম। মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক না ভুল বুঝে ওঠার আগেই আমার গলাটা কেউ চেপে ধরলো, ঠিক যেমনটা গায়ত্রীদি বলেছিল। তবে আমি ভয় পেলাম না, উল্টে সবলে একটা ধাক্কা দিলাম। বুঝতে পারলাম এতে ছিটকে পড়লো সেই ছায়ামূর্তি। টেবিলে রাখা মোমদানিটাও পড়ে গিয়ে আগুন ধরে গেল নিচে রাখা আসবাবে। এই কে তুমি? কি চাও? তোদের সব কটাকে মেরে দেব। আমার বাড়িতে আছিস, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, আর আমায় নিয়ে মস্করা করছিস। সাহস তোদের কম নয়। এতক্ষণে মূর্তির চেহারাটা স্পষ্ট হলো। মুখের একদিকে বিভৎসভাবে পোড়া, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। নিজেকে সাহসী প্রমাণ করতে চাইলেও পারলুম না। গায়ত্রী, কোথায় তোমরা? তড়িঘড়ি নিচের দিকে যাওয়ার চেষ্টা করলাম। ওরা
বুঝেছিস, যখন তখন এই বাড়িতে তোরা ঘুরে বেড়াবি আর আমি ছেড়ে দেব। কোনো মতে এক লাফে সে ঘর থেকে বেরিয়ে এলাম। দরজাটা খুব শক্ত করে বেঁধে সিঁড়ি দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটলাম। সিঁড়ির নিচে কে যেন লণ্ঠন হাতে বসেছিল, সুবিশাল দেহে চোখবা পড়া। আমার পা ধরে হঠাৎ হ্যাচকা টান দিল, আমি ছিটকে পড়লাম সেই সুবিশাল দেহের ওপর। জ্ঞান ফিরতেই দেখলাম ওর পিতা অর্ঘ্য গায়ত্রীর পাশে দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে আছে বলহরিদা। তখনও রাত কাটেনি। ওই তো জ্ঞান ফিরছে। উফ, তোরা যে কি করিস না স্বাগত। মিস্টার ডিকোস্টা তো এখন সব জানতে পেরে ফোন করে পাগল করে দিচ্ছেন। এই বাড়ি থেকে আজই ফেরার কথা বলছেন তিনি বারবার। হ্যাঁ বাবু, আপনারা বরং আজই রওনা দিন। ও বোধহয় আপনাদের অস্তিত্ব পছন্দ করছে না। কে? কার কথা বলছেন আপনি? এই বাড়ি প্রথম থেকেই অভিশপ্ত দিদিমণি। বড় দাদা বাবু মানে আপনাদের কুমার সাহেব, জনৈক ডাক্তার জেনেভা উইলিয়ামের এই বাড়ি নিলামে কিনেছিলেন। শুনেছিলেন ওর মেয়ে জেসমিন নাকি কখনোই চাননি এই বাড়ি বিক্রি হোক। কুমার সাহেব এই বাড়ি কেনার ঠিক আগের মাসেই শুনেছিলেন ওই মেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। না, আর অপেক্ষা নয়। রাতের আধারেই আমরা বেরিয়ে পড়লাম। যেতে যেতে সে সমাধির গায়ে হালকা হয়ে যাওয়া ফলকের লেখাটাও চোখে পড়ল, জেসমিনের জন্ম ও মৃত্যু সাল। তাহলে কি সেই সুবিশাল চেহারাধারী লোকটা কুমার সাহেব ছিল? জানি না। বেঁচে থাকলে আবার পিকনিক হবে, তবে এখানে আর নয়।